পরিবর্তনের এই সময়ে আমরা বলতে চাই, শুনতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা। মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। তথ্যের অবাধ প্রবাহের সময় এখন। আমাদের অর্থনীতি, শিক্ষা, সমাজ, রাজনীতি সবকিছুর তথ্য এবং বিশ্লেষণ এখন মানুষের হাতের মুঠোয়। তাই একতরফা সংবাদ কিংবা প্রতিবেদনকে মানুষ এখন প্রত্যাখ্যান করেন, কারণ ক্রস চেক করার সুযোগ এখন অনেকখানি বেশি। বস্তুনিষ্ঠ এবং সময়োচিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও, তবে কখনো যে তার ব্যত্যয় ঘটে না তাও কিন্তু নয়। সাংবাদিকদের একপেশে কিংবা পক্ষপাতমূলক, কখনো কখনো চাটুকারিতামূলক আচরণ আমাদের সংবাদ পরিবেশনকে মাঝে মাঝেই প্রশ্নবোধক চিহ্নে চিহ্নিত করেছে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি রয়েছেন স্টুডিও। এছাড়া আমরা কথা বলবো প্রতি পর্বের মতো বাংলাদেশের জনগণের সাথে পৌঁছে যাব তাদের কাছে। স্টুডিওতে রয়েছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও রয়েছেন একজন সাংবাদিক মীর মাসরুর জামান, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি, স্বাগত জানাচ্ছি। ডক্টর শামীম রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যখন দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বিষয় রেখেছি, শুরুতেই যদি জেনে নেই ব্যাপারটা আসলে কি, তাহলে মনে হয় আমাদের আলোচনাটা কন্টিনিউ করতে সুবিধা হবে। আমরা কাকে বলবো বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতা? ধারণাটা অনেক ব্যাপক এবং আমরা পশ্চিমের সাংবাদিকতা থেকে এই ধারণা নিয়েছিলাম। প্রাথমিকভাবে মনে হতে পারে সেটাই বস্তুনিষ্ঠ, যে সংবাদে আপনি সকল পক্ষের মত নিচ্ছেন। আবার এমন হতে পারে যিনি নিপীড়ন করছেন, যিনি বৈষম্য করছেন, আপনি তাকেও সমান জায়গা দেবেন কিনা, সে প্রশ্ন কিন্তু তখন আবার উঠে যায়। আবার আপনি যদি কারো পক্ষ নেন, যিনি নিপীড়নের শিকার হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন, অন্যায়ের শিকার হচ্ছেন, যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি যদি তার পক্ষ নেন, তার পক্ষে লেখেন, তাহলে কি বস্তুনিষ্ঠতা সেখানে থাকবে না? সো দুই দিক থেকে আমাদের ভাবতে হবে। আমাদের ধারণা বস্তুনিষ্ঠতা এইভাবে দাঁড়ায় যে আপনি যতদূর সম্ভব সত্য তুলে ধরবেন, আপনি কোনো তথ্য গোপন করবেন না, আপনি বিরাগভাজন হয়ে বা কাউকে তুষ্ট করবার জন্যে আপনি তার পক্ষ নেবেন না, এবং আপনি চেষ্টা করবেন যত গভীরে যাওয়া যায়, যত অনুসন্ধান করা যায়। তো বস্তুনিষ্ঠতা শুধুমাত্র ভারসাম্য রক্ষা করলেই কিন্তু বস্তুনিষ্ঠতা হয় না। ভারসাম্য প্রয়োজন আছে। একটা ঘটনায় আপনার বক্তব্য নেওয়া হলো, আমার বক্তব্য নেওয়া হলো না, নিঃসন্দেহে সেখানে ভারসাম্য থাকে না। আপনার পক্ষে পরিসংখ্যান দেওয়া হলো, আমার পক্ষে পরিসংখ্যান দেওয়া হলো না, কিংবা তথ্য উপাত্ত দেওয়া হলো না। এটা খুব সরল ব্যাখ্যা। আমরা বস্তুনিষ্ঠতাকে বৃহৎ অর্থে দেখব, যেখানে আপনি সত্য অনুসন্ধান করবেন, আপনি বলবেন যেটা বলার, আপনি কোনো চাপের কাছে মাথা নত করবেন না। কথাটা বলা খুব কঠিন যে চাপের কাছে মাথা নত করবেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন। অতএব ঘুরে ফিরে সত্যের যত কাছাকাছি যাওয়া যায়, সেটাই আমার কাছে বস্তুনিষ্ঠতা। অনেক ধন্যবাদ। বড় সত্য বলে মনে হয়। আপনার কথার সূত্র ধরেই আমি তরুণ প্রজন্মের একজনকে যেহেতু আমরা পেয়েছি, তার কাছে জানতে চাই আমাদের সংবাদ মাধ্যম সেই দায়িত্বশীলতা পালন করতে কতটুকু সমর্থ হয়েছে। আসলে সত্যি কথা বলতে সংবাদ মাধ্যমের অনেকগুলো সীমাবদ্ধতার জায়গা তৈরি হয়েছে বিগত 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোর ভিতরে। আপনি যদি উইদাউট বর্ডার্স রিপোর্টার্স যে র্যাঙ্কিংটা প্রকাশ হয়, সেখানে বাংলাদেশের অবস্থান 165তম, এবং এই 15 বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়েছে 44 বার পিছিয়েছে। সে জায়গা থেকে অনেক ক্রাইসিস আছে, কিন্তু অনেক সাংবাদিকরা বিভিন্ন সরকারের জায়গা থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবেই এই ফ্যাসিজমের সাথে হাত মিলিয়ে তারা অনেক ধরনের, এটাকে বলা হয় প্রজেক্ট নিউজ আর কি, তারা বিভিন্ন সময় দেখবেন, আপনারা যদি দেখেন যে যেই বিষয়গুলো আলোচনারই বিষয় ছিল না, সেগুলো বাংলাদেশের মিডিয়া টপ টপিকে নিয়ে আসছে বাংলাদেশের। একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের এক টিচার, সে একটা কনফারেন্সে বলেছিল যে ইয়েলো জার্নালিজম। ওই জায়গায় সে ব্যাখ্যা করেছিল যে মামুনুল হক, তাকে যখন গ্রেপ্তার করা হয়, এবং এখন সেটা প্রমাণিত, তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি মিডিয়া তৈরি করেছিল সম্পূর্ণই মিথ্যা, কিন্তু সারা বাংলাদেশের টোটাল মিডিয়াটাই কিন্তু তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে এইটা নিয়েই ব্যস্ত ছিল। সে জায়গা থেকে স্পষ্টতই মিডিয়া তার যে নিরপেক্ষ জায়গাটা, সে জায়গাটা সে ইচ্ছাকৃতভাবেই থাকে না। সে এই ফ্যাসিজমের সহযোগী হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের জায়গা থেকেই তারা এই অপকর্মগুলোর সাথে হাত মিলিয়েছিল।
সাংবাদিক একজনকে পেয়েছি আমরা, মীর মাসরুজ্জামান, আপনি একজন সাংবাদিক হিসেবে কি বলবেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে? আমি আগে বলেছি গণমাধ্যম একটি রাষ্ট্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান, তো কাজেই তার নিবন্ধনের সঙ্গে যে শর্তাবলী রয়েছে এটা তার আওতাতেই কাজ করে। আবার এর বাইরে গণমাধ্যমের নিজস্ব হাউস পলিসি বলে আরেকটি ব্যাপার থাকে, যে হাউস পলিসির আওতায় সেই গণমাধ্যমের সংবাদকর্মীরা কাজ করেন। তো এইটা অনেক সময় অনেকের কাছে হয়তো স্পষ্ট থাকে না। কাজেই গণমাধ্যমের প্রতি আমাদের যে প্রত্যাশা এটা সবসময় অনেক বেশি থাকে। গণমাধ্যমকে সাধারণ মানুষ নিঃসন্দেহে একটা বড় ভরসার জায়গা মনে করেন, যেখানে অন্য কোথাও থেকে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, কোনো আশ্রয় পাওয়া যাচ্ছে না, তখনও শেষ আশ্রয় হিসেবে মানুষ গণমাধ্যমের কাছেই আসেন। এই কারণে প্রত্যাশাটা অনেক বেশি। তো সেইখানে গিয়ে যখন দেখা যাচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী সাড়া সবসময় পাওয়া যাচ্ছে না, এমনকি নেতিবাচক এক ধরনের কি বলে প্রতিক্রিয়া সেখান থেকে দেখা যাচ্ছে, তখন মানুষ আশাহত হয়, ক্ষুব্ধ হয়, যেটি সাধারণ মানুষের জায়গা থেকে খুবই স্বাভাবিক। কিন্তু আমি যে জন্য কথাটির অবতারণা করলাম সেটা হচ্ছে, একটু যদি লক্ষ্য করেন গণমাধ্যম, ওই যে বললাম যে অনেকগুলো কাঠামোগত বিষয়ের ভেতরে থেকে গণমাধ্যম কাজ করে, তার মধ্যে একটি হচ্ছে বিদ্যমান আইন কানুন রয়েছে গণমাধ্যম সংক্রান্ত, যে আইন কানুনগুলোর অনেকগুলোই গণমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতা বান্ধব নয়, বরং নিয়ন্ত্রণমূলক। এর ভেতরে থেকে ঝুঁকি নিয়ে আমরা যেমন সাংবাদিকদেরকে বলছি, সাংবাদিক মানে এই যে অনেককেই বলছি যে সুবিধা নিচ্ছেন, এই যে নেতিবাচক কথা যেগুলো বলছি, আবার আমরা অনেক সাংবাদিককে কি মামলার শিকার হতে দেখছি না? অনেক সাংবাদিককে আমরা হামলার শিকার হতে দেখছি না? সাংবাদিকদেরকে আমরা মৃত্যুবরণ করতে দেখছি না? তো এটাও তো বাস্তব। সেই জায়গাটাতেই যদি আসে, সাংবাদিকরা যে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা সদ্য আমাদের গণ অভ্যুত্থান ছিল, সেই জায়গায়ও দায়িত্ব পালন করতে গিয়ে পুরো বাংলাদেশে 5 জন নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পত্রপত্রিকার খবর অনুযায়ী সারা দেশে 200-রও বেশি সাংবাদিক আহত হয়েছেন, এবং আন্দোলনে এই আক্রমণ কিন্তু আন্দোলনের বিরোধিতাকারীরা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা করেছেন, এমনকি আন্দোলনকারীরাও নানা সময়ে তাদের হামলা করেছেন বা সংঘর্ষের মধ্যে পড়ে গেছেন, সংঘর্ষের মধ্যে পড়েছেন, এমনও হয়েছে। রাঙামাটি সহ বিভিন্ন জায়গায় বাড়িতে হানা দিয়ে সাংবাদিকদের আক্রমণ করার খবর আমরা পেয়েছি। এই আক্রমণটা আসলে কেন? আসাদ বিন রনি, আপনি কি মনে করেন? প্রথমত যদি আপনি মানে মিডিয়ার ব্যক্তিত্ব বলতে যাদেরকে আমরা মিডিয়ার ফেজ হিসেবে দেখি, তারা যেহেতু মিডিয়াকে রিপ্রেজেন্ট করে এবং তাদের যে জুনিয়ররা যারা ফিল্ডে কাজ করে, আসলে তারা তো অনেক ক্ষেত্রে এগুলোর সাথে ইনভলভ না, কিন্তু তাদের কারণে তাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, তাদের উপরে তাদের কর্মকাণ্ড, তাদের বক্তব্য, সেটা অনেক জায়গা থেকে দেখা গেছে তৃণমূলে যারা করে তাদের উপরে একটা ইফেক্ট পড়ে। এবং বিভিন্ন মিডিয়া দেখবেন এই আন্দোলন চলাকালে সময় টিভি, 71 টিভি, তারা উদ্দেশ্যপ্রণীতভাবে এই যে চলমান যে একটা যৌক্তিক আন্দোলন ছিল, সে আন্দোলনকে একাধিকবার প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্নভাবে নিউজ প্রচার করেছে। এবং এই আন্দোলন চলাকালেও আমি একাধিকবার মিডিয়ার সাথে কিছু তথ্য শেয়ার করেছিলাম। তারা বলেছে যে তথ্যগুলো আমাদের কাছে আছে, কিন্তু আমরা হাউস থেকে পাবলিশ করার মতো পারমিশন পাচ্ছি না। এবং দেখবেন যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তা স্বাভাবিক তথ্য প্রবাহে একটা বাধার সৃষ্টি করা হলো, ঠিক তখন কিন্তু মানুষের নির্ভরশীলের তথ্য পাওয়ার একটা জায়গা ছিল একমাত্র মিডিয়া, টেলিভিশন মিডিয়া, কারণ তখন অন্যান্য মিডিয়ার অ্যাক্সেসগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তারা খুব কমই, আমি নিজেও টিভি দেখার মতো সিচুয়েশনে ছিলাম না, আমি আমার ফ্রেন্ড সার্কেল, পরিবারের কাছে বারবার মিডিয়া নিউজে কী দেখাচ্ছে জানার জন্য কল করেছি, মানে নিউজ কী দেখাচ্ছে। তারা বলতেছে আসলে নিউজে তো ওরকম কিছু দেখাচ্ছে না। আমার প্রশ্নের প্রেক্ষিতে আপনার কথা হচ্ছে যে এই ক্ষোভটা গিয়ে তাদের উপর আক্রমণ হয়ে ঝরে পড়ে। আক্রমণকে আমরা কখনোই সমর্থন করি না। কিছু সংঘাত হয়েছে, দেখবেন কিছু জায়গায় পুলিশ সাংবাদিকের উপর হামলা করেছে, কারণ পুলিশ যখন সাধারণ ছাত্রের উপর ডাইরেক্ট ব্রাশ ফায়ার করছিল, তখন কিন্তু অনেক সাংবাদিকরা এই ফুটেজটা নেওয়ার ট্রাই করেছে। তখন অনেক জায়গায় অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে যে পুলিশ লাঠি দিয়ে সাংবাদিকদের পিটাচ্ছে। ছাত্রলীগরা যখন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, যুবলীগরা যখন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, তখন কিন্তু আমাদের সাহসী সাংবাদিক ভাইরা সেই ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করেছিল। ঠিক তখনই কিন্তু ওই সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে তারা সংঘর্ষের মাঝপথে পড়েও হামলার শিকার হয়েছে। ঠিক এই জায়গাটায় যদি আসি যে সারা পৃথিবীতেই আসলে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাংবাদিকরা যে আক্রমণের শিকার হন কিংবা আক্রান্ত হন, মারা যান, সেই জায়গায় কিছু
তথ্যপাত্র আমি দর্শকদের জন্য দিতে চাই। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মানে সিপিজি এর প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2023 সাল পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবীতে প্রতি বছর গড়ে নিহত হয়েছেন 58 জন সাংবাদিক এবং 2018 সালে সারা পৃথিবীতে প্রাণ দিয়েছেন 94 জন সাংবাদিক। 1992 সাল থেকে এ যাবৎ বাংলাদেশে হত্যার শিকার হয়েছেন 36 জন সাংবাদিক। এই নাম্বারটি কিন্তু সত্যি ভয়াবহ। বাংলাদেশের সাংবাদিক হত্যার সর্বশেষ ঘটনাটি 2023 সালের 16 জুন জামালপুর জেলার বকশীগঞ্জে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষমতাসীনদের অন্যায় ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় নির্মম হত্যার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী। প্রিয় দর্শক, চলুন আমরা শুনে আসি, দেখে আসি জনগণ কি বলছেন, গণমাধ্যমের ভূমিকা নিয়ে তাদের কাছে কি প্রত্যাশা রাখছেন। আমরা চাই হচ্ছে আপনারা একটা মাধ্যম আমাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সবসময় আমাদের কাছে যেটা হচ্ছে জেনুইন ওটাই দেন। গণমাধ্যম হচ্ছে আমাদের সমাজের আয়না। সো এই আয়নাতে যদি আমি আমাকেই না দেখি, এই আয়নাতে যদি অন্য কোনো ছবি দেখি, তাহলে সেই আয়না দেখার কোনো মূল্যই নাই। সেই ক্ষেত্রে গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা অবশ্যই যে আমরা বস্তুনিষ্ঠ সমাজে যেটা ঘটতেছে, রিয়েলিটি, সত্য, সেটাই আমরা প্রত্যাশা করি। যেটা একজন সংবাদকর্মী যেই জার্নালিজম নিয়ে পড়ালেখা করে, তার যে পড়ালেখার যে মেইন যেই বিষয়বস্তু, সেইটাই যদি সে প্রকাশ করে, আমার মনে হয় না যে আর অ্যাটলিস্ট গণমাধ্যম নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা। আপনি এই যে আমার সাথে কথা বলছেন, আপনি আমার কথাগুলো জেনে আরেকজনের কাছে প্রচার করবেন, টিভিতে দেখাবেন যে আমি এই সমস্যাগুলো বলেছি, এরকম আমার মতো অনেকেই বলবে। তো সাংবাদিক ভাইরা অনেক সময় এগুলো রেখে দেয়, না আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, যে আমরা তো রাস্তা অনেক ক্লিয়ার করে রেখেছি, আসলে তো না, কিন্তু আমি তো ভুক্তভোগী। তা আশা করি সাংবাদিকরা যদি সব কিছু ফুটেজ যদি ঠিকভাবে দেখায়, হ্যাঁ, সব ষড়যন্ত্র বা এটা আওয়ামী লীগ, বিএনপি যেই হোক বা যে কোনো দলেরই হোক, ওটা যদি যেই দরকার, যেই দল মানে আপনার ক্ষমতায় আসবে, বর্তমানে কেয়ারটেকার সরকার ক্ষমতায় আছে, তারাও যদি দুর্নীতি করে, তো দেখা যেতে তাদেরকেও দেখাইতে হবে। এই বিক্রি করার জন্য সাংবাদিকতা কেউ না করে, সঠিক খবরটা যেন তুলে ধরে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কি ভাবছেন বাংলাদেশের জনগণ, গণমাধ্যমকে নিয়ে কি প্রত্যাশা করেন তারা, এবং এই যে যুদ্ধক্ষেত্রে কিংবা কঠিন সময়ে সংবাদ আহরণ করার সময়ে সংঘর্ষের মাঝখানে পড়ে আহত হয়, সেটা এক জিনিস, কিন্তু এই যে আক্রমণের শিকার হন উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা স্বাভাবিক পরিস্থিতিতেও তাদেরকে হত্যা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এটার কারণ কি আপনি কি মনে করেন মাসরুজ্জামান? এটা ওই যে আমি আগেই বলেছিলাম যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস আছে, যাদের বিরুদ্ধে কোনো সংবাদ গেলে, একজন সাংবাদিক, তো শামীম রাজা যেমন যথার্থ বলছিলেন যে সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে ধরা, এবং আমরা সাংবাদিকতায় পড়েছি একজন খুব বড় সাংবাদিক, তিনি এইভাবে বলেছিলেন যে যা কিছু কেউ নিজে থেকে প্রচার করতে চায় সেটা বিজ্ঞাপন, আর যা কিছু মানুষের জানা দরকার কিন্তু লুকিয়ে রাখতে চায় কেউ, সেটা প্রকাশ করাটাই হচ্ছে সাংবাদিকতা। তো কাজেই এই যে বিজ্ঞাপনের বাইরে সাংবাদিকতা করতে গেলেই দেখা যায় যে এটা সত্য উন্মোচিত হওয়া মানেই হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী যেমন উপকৃত হবে, কোনো না কোনো প্রভাবশালী কায়েমি স্বার্থগোষ্ঠী এটাতে ক্ষতিগ্রস্ত হবে। তো যারাই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকে তারা এই হুমকি, হামলা, মামলা, হয়রানি এগুলো সাংবাদিকদের জন্য করেন, কখনো সেটা শারীরিকভাবে, কখনো সেটা নানানভাবে। এই কারণে একটা বড় ঘটনা ঘটে থাকে সাংবাদিকদের জীবনে। তো আমি এখানে একটা জিনিস শুধু একটু যোগ করি, যেটা আমাদের আলোচক রনি বলছিলেন, যথার্থই বলছিলেন যে যখন দেশে ইন্টারনেট ছিল না, এরকম কোনো মানুষ অনেক কিছুই জানতে পারছিল না, তখন একটা বড় ভরসার জায়গা নিশ্চয়ই সম্প্রচার মাধ্যম ছিল, মেইনস্ট্রিম মিডিয়া এবং সম্প্রচার মাধ্যম, বিশেষ করে তাৎক্ষণিকভাবে জানার জন্য তো টেলিভিশন বটেই। তো তখন আমি একটু এই জিনিসটা অনেক আলোচিত হচ্ছে সমাজে, এই জন্য আমি একটু যোগ করে বলে রাখতে চাই, ওই যে ইন্টারনেট বন্ধ ছিল বা যোগাযোগের যে সমস্ত, এর শিকার কিন্তু গণমাধ্যমও হয়েছিল। একইভাবে যেভাবে করে সাধারণ মানুষ খবর পাচ্ছিল না, একইভাবে কিন্তু গণমাধ্যমের হাউস পর্যন্তও মাঠ পর্যায় থেকে সব খবর আসতে পারছে। আসবে কিভাবে? আসার মাধ্যম তো সেই ইন্টারনেটই। তো সেই বন্ধটা তো গণমাধ্যমের জন্যও বন্ধ। তো কাজে গণমাধ্যমও যে তাৎক্ষণিকভাবে সব সংবাদ পাচ্ছিল বা পাওয়া সংবাদগুলো যাচাই করতে পারছিল তাও না। আপনি নিজে তো কমিউনিকেট করতে পারছেন না, আপনার প্রতিনিধিদেরকে আপনি পাচ্ছেন না। প্রতিনিধি এবং টেলিভিশনের কথা যেটা বলছে, টেলিভিশনের সংবাদ মানেই কিন্তু ছবি। টেলিভিশনে বলেই যে ছবি নেই তো সংবাদ নেই। তো এই ছবি যে পাঠাবে সেটার জন্য তো মাধ্যমটা ইন্টারনেট, পাঠাতে পারছিলেন না। সো খেয়াল করবেন মাঝে কয়েকদিন, বিশেষ করে 2-3 দিনের কথা স্পেসিফিক, যে দিনগুলোর কথা সবচেয়ে বেশি আলোচিত হয় যে টেলিভিশনগুলো কি করলো, সেই কদিন একটু লক্ষ্য করবেন যে আমরা তো শুনি যে হ্যাঁ এই চ্যানেল একটু বেশি খবর দিতে পেরেছে, অন্যেরা পারেনি, অন্যেরা কেন পারেনি, তারা ইচ্ছা করে, এরকম কথাবার্তা তো আছে।
তো এটা একদম আপনি দেখবেন যে ওই 2-3 দিন প্রায় কোনো চ্যানেলই প্রায় কোনো খবরই আসলে বিশেষ করে তাৎক্ষণিকভাবে দেখাতে পারছিলেন না যে এই প্রভাব বলয়ের বাইরে ক্ষমতা কিংবা ক্ষমতার বাইরের পেশি শক্তি, এই প্রভাব বলয় সবসময় গণমাধ্যমকে একটা চাপে রাখার চেষ্টা, সব সময় সব যুগে এটা হয়েছে, এটা বিশ্ব জুড়েই এটা ঘটে। এটা এমন কোনো আদর্শিক বাস্তবতা নেই যেখানে গণমাধ্যম একদম সবকিছুর ঊর্ধ্বে। তো কাজে এর ভেতরে থেকে সংগ্রাম করেই সাংবাদিকরা চেষ্টা করেন। আমি ডক্টর শামীম রেজা আপনার কাছে এখানে আসতে চাই। সিপিজের আরেকটা প্রতিবেদন যদি আপনাকে একটু জানাই আমি, যে সাংবাদিক হত্যার বিচার না হওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। আপনার কেন মনে হয় এক্ষেত্রে সোমালিয়া আছে প্রথম পর্যায়ে, বাংলাদেশে কেন বা পৃথিবী জুড়েই কেন আসলে সাংবাদিক হত্যার বিচার ওরকম নজির আমাদের কাছে পড়ে না? যে আলোচনা আপনি করছেন হত্যার বিচারের জায়গা, সেটা আমরা খুব সেন্সেশনাল কিছু মামলা নিয়ে হয়তো কথা বলি, সাগররুনির ক্ষেত্রে বা অন্য, কিন্তু যাদের আমাদের পুরনো অভিজ্ঞতা আছে আমরা অনেকের নাম বলতে পারবো, যশোর খুলনা থেকে শুরু করে পুরো বাংলাদেশের আপনি একটা সংখ্যা বলেছেন। এবং আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে এখানে একটা বড় প্রভাব বলয় কাজ করে, যারা বিভিন্নভাবে এটাকে প্রভাবিত করবার চেষ্টা করেন, এবং সেই প্রভাব অনেক দিকে, এবং এখানেও একটা গোষ্ঠীতন্ত্র তৈরি হয়, এখানে একটা স্বার্থের জায়গা তৈরি হয়। আমরা হয়তো এত জড়তা মুক্ত নই যতটা আমাদের আন্দোলনের সমন্বয়ক বৈষম্য বিরোধী রনি বলতে পারছেন, যত খোলাখুলিভাবে বলতে পারছেন। আমাদের জড়তাগুলো আমাদের মেনে নিতে হবে, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের জড়তা রয়েছে। আমরা অনেককে সামাজিক পরিচয়ে তাদেরকে চিনি, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন, তারা আমাদের সহকর্মী, তাদেরকে আমরা চিনি, আমরা তাদের নাম নিয়ে অনেক সময় কথা বলতে পারি না, আমরা সামাজিক আলোচনা থেকে বলতে পারি না যে এবিসি দেখেন আপনার ব্যাপারে কিন্তু এই অভিযোগটা আছে। আমি মেনে নিচ্ছি যে এই সীমাবদ্ধতা সত্যিই আমাদের রয়েছে, যে কারণে যত খোলাখুলিভাবে রনি বলতে পারছেন ততটা স্পষ্টভাবে কিন্তু আমি বা আমরা বলতে পারিনি। তাই যদি হতো তাহলে আমরা কিন্তু এই গোষ্ঠীতন্ত্রকে হাত দিতাম, আমরা বলতাম যে দেখো এটা কেন ঘটছে। আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের একক উত্তর নেই। আমরা যখন সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি পর্যায়ে একটা প্রেস কনফারেন্স দেখি, আমরা সেখানে স্থাবকতা দেখি, আমরা প্রশ্ন দেখি না। যিনি ব্যাংকের মালিক, যিনি অর্থ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, যিনি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তিনি আবার মিডিয়াকেও নিয়ন্ত্রণ করেন, তিনি সামাজিক অনেক কিছুকে নিয়ন্ত্রণ করেন। যে কথা মাসুরুজ্জামান বলছিলেন যে আপনি যদি আমি কোনোভাবেই বিচারিক প্রক্রিয়াকে প্রশ্ন করছি না বা বিচারালয়কে প্রশ্ন করছি না, কিন্তু তার আগের যে প্রক্রিয়া, তথ্য উপাত্ত তো সংগ্রহ করতে হবে, পুলিশকে তো একটা মামলা সাজাতে হবে, এবং আপনি বারবার দেখেছেন যে সেখানে দুর্বলতা থাকে। সুতরাং ওই গোষ্ঠীতন্ত্র সেখানে কাজ করেছে, এবং আমরা সবাই এক ধরনের, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটা চাটুকারিতার সংস্কৃতি তৈরি করেছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে সাংবাদিকরা এর বাইরে থাকবেন। সাংবাদিকের কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। আপনি যদি খুব মোটা দাগে বলেন যে একজন সাংবাদিককে, আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা বলছেন, মুক্ত সাংবাদিকতার বলছেন, প্রধান 3টা বিষয় আছে। তিনি আইনি কাঠামোতে কোথায় আছেন, রাষ্ট্রের সামগ্রিক আইনি কাঠামোটা কেমন সাংবাদিকতা সংক্রান্ত, সেটা তাকে স্বাধীন সাংবাদিকতা করতে দেয় কিনা। দ্বিতীয়ত তার চাকরির নিরাপত্তা কেমন, এবং তিনি যে হাউসে কাজ করেন সে হাউসটা কেমন, সে তাকে কেমন পরিবেশ তৈরি করে দেয়। রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, সংবাদপত্র হতে পারে, সে কি তাকে যথেষ্ট ভালোভাবে রাখে, ওই সাংবাদিকতা করতে দেয়। এমনকি তার চাকরির নিরাপত্তাও সেখানে গুরুত্বপূর্ণ। তিনি বেতন পান কিনা, চাকরিতে তিনি নিরাপদ বোধ করেন কিনা, সেটা তিনি কথা বলতে পারেন কিনা। এবং তৃতীয় যেটা, এই সংস্কৃতি আপনি তৈরি করেছেন কিনা যে আমি আপনার কাছ থেকে একটা ভালো সাংবাদিকতা চাই, আমি স্থাপকতা চাই না। আমি যেটা বারবার বলছি যে বিজ্ঞাপন সাংবাদিকতা, এই কথা আমাদের যে আসতে হবে, এটা আমরা চিন্তাও করিনি কোনোদিন যে বিজ্ঞাপন সাংবাদিকতা নামে কোনো একটা কিছু থাকবে। এটা কিন্তু ছিল না আমাদের সংস্কৃতিতে। কিন্তু তারপরেও আমরা সাংবাদিক হিসাবে যে প্রত্যাশা আমাদের উপর আছে, সেই সুযোগটা আমরা সংকটকালে ব্যবহার করতে পেরেছি কিনা, এবং সংকট উত্তরকালেও আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা, সেই অনুসন্ধানের মধ্যে আসলে নির্ভর করবে যে আজকে যে প্রশ্নগুলো আপনি করছেন যে কেন আমি সহিংসতার শিকার হই, কেন আমি বিদ্বেষের শিকার হই, কেন আমি সম্মানের জায়গাটাতে আসতে পারি না, কেন আমি বস্তুনিষ্ঠতার সাংবাদিকতা করছি কি করছে না, এই প্রশ্নের মুখোমুখি হই। চমৎকার বললেন। আমার আরও অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে আপনার কথায় চলে আসলো। আমি একটু মাসরুজ্জামান আপনার কাছে আবার আসতে চাই। অনেকটা কথা ডক্টর শামীম রেজার কথায় চলে এসছে যে এখন আসলে সাংবাদিকতা শুধুমাত্র আমাদের নিউজ পেপার, রেডিও কিংবা টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নেই। সিটিজেন জার্নালিজম চলে এসছে, আমাদের সবার হাতে ফোন আছে, অনলাইন পোর্টাল আছে।
এই যে আমাদের অন্যান্য নিউ মিডিয়া যদি বলি, আমি সেগুলো সবগুলোকে একসঙ্গে, নিউ মিডিয়ার উপর যে নির্ভরশীলতা, সেটার কি কোনো নেতিবাচক প্রভাব রয়েছে? যে সাংবাদিকতাকে আমরা যে দায়িত্বশীলতা যদি একেবারে ঢালাওভাবে বলতে পারি কি পারি না, সেটার উপর কি এটার কোনো প্রভাব রয়েছে? দু ধরনের প্রভাবই রয়েছে, নেতিবাচকও রয়েছে, ইতিবাচকও রয়েছে। আমাদের যে আলোচক, সম্মানিত আলোচক রনি যেমন বলছিলেন যে আমরা অনেক কিছু তো সামাজিক গণমাধ্যম থেকেও, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও পেয়ে যাচ্ছি, সো এটা কিন্তু গণমাধ্যমও পাচ্ছি। আমরা কিন্তু অনেক সংবাদ এখন আগের চাইতে অনেক বেশি পাই, দ্রুত পাই, যদি সব যোগাযোগ চ্যানেল খোলা থাকে, তাই না? এখন বলে যে আই এম দ্য মিডিয়া, অর্থাৎ প্রত্যেকটি সাধারণ মানুষই এখন সাংবাদিক, কেননা তার হাতে একটি ডিভাইস আছে, এটা দিয়ে সে সব কিছু সংবাদ সংগ্রহ করতে পারে, প্রচারও করতে পারে। এটা একজন সংবাদকর্মীর জন্য সহায়ক। আমরা বলি ইউজার্স জেনারেটেড কন্টেন্ট, এটা আমরা ব্যবহারও করতে পারি, ভেরিফাই করে আমরা ব্যবহার করতে পারি, কাজে এটা হচ্ছে ইতিবাচক। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা যেটা বলছি যে যেহেতু সবার হাতেই আছে, তো সবার তো আর একজন পেশাদার সাংবাদিকের শিক্ষাটি নেই, যেমন ক্রস চেক করা, ভেরিফাই করা, নীতি নৈতিকতা অনুযায়ী সেটাকে প্রচার করা, তাই না? আমি জানলেই তো সব কিছু, সব ধরনের ছবি, সব ধরনের শব্দবাক্য আমি প্রকাশ করতে পারি না। কিছু সোশ্যাল নর্মস ভ্যালুজের সঙ্গে সেটা যেতে হয়, মানুষের মধ্যে যাতে কোনো খারাপ পরিণতি না ঘটে সেই জিনিসটা চিন্তা করতে হয়। তো একজন ওই যে একেবারেই ব্যক্তি পর্যায়ের মানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংবাদ সংগ্রহ এবং প্রচার করছেন, তাদের সেই জিনিসটা থাকে না। এইটার একটা নেতিবাচক প্রভাব তো পড়ে। তো আমার মনে হয় যে দিনে দিনে সেটা কেটে যেতে পারে, ওইটাকে অস্বীকার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাংবাদিকতা ব্যক্তি পর্যায় থেকে মানুষ করছেন, সেটাকে সাংবাদিকতার মর্যাদায়ও সেটা যাবে, বা এরই মধ্যে যাচ্ছে বা গেছে। তো আমার মনে হয় যে আস্তে আস্তে সেই শিক্ষাটা সেই পর্যায়ের মানুষরাও অর্জন করবেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এইটাকে গণমাধ্যম যত বেশি অ্যাকোমোডেট করবে, যত বেশি গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমও এটাকে যত বেশি ব্যবহার করবে, তত বেশি ওই তথ্যগুলো যাচাই বাছাই করা অবস্থায়, সত্য প্রমাণ করা অবস্থায় সাধারণ মানুষ পাবে। এটা ইতিবাচক দিক। তবে এর ক্ষেত্রে যে চ্যালেঞ্জ যেটা গণমাধ্যমের জন্য হয়েছে, আগে একটি সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য একজন সংবাদকর্মীর চ্যালেঞ্জ ছিল অন্য সংবাদকর্মী, আর এখন একজন সংবাদকর্মীর চ্যালেঞ্জ হচ্ছে একজন দর্শক বা পাঠক যার উদ্দেশ্যে সংবাদটি দিবে। তো এই চ্যালেঞ্জটা যেটা হয়েছে সংবাদকর্মীদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে। যেমন রনি হয়তো বলবেন, হ্যাঁ আমি তো দেখলাম মোবাইলে ঘুরে বেড়াচ্ছে যে এরকম একটা বড় ঘটনা উত্তরায় ঘটেছে বা রামপুরায় ঘটেছে, আপনাদের টেলিভিশনে নেই কেন? এখন ঘটনা হচ্ছে আমার টেলিভিশনের ক্যামেরা ওখানে পৌঁছানোর আগেই তো ওইখানে যারা ছিল তারা আগেই মোবাইলে তুলে ওটা দিয়ে দিতে পেরেছে। এই যে প্রতিযোগিতা, এই ধাক্কাটা কিন্তু মূলধারার গণমাধ্যমে লাগছে। আবার ভুয়া নিউজ যেটা, সেটাও তো একটা বড়, অনেক সময় সেটাও বড় চ্যালেঞ্জ। অনেক সময় হয় কি, দেখা গেল যে অনেক অন্য কোনো জায়গার সংঘর্ষের কথা হয়তো আমি এই মুহূর্তে ছড়িয়ে দিলাম, মানুষ মনে করলো যে এইটাও বোধহয় এখনকারই। তো এইরকম নানান কিছু, যে আমরা এখন তো বলি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশনের এখন যুগ, তাই না? আমরা ভুল তথ্য দিচ্ছি, বিকৃত তথ্য দিচ্ছি, অপতথ্য, এগুলো আমরা নানান কারণে বুঝে হোক না বুঝে হোক ছড়াচ্ছি। তো এই চ্যালেঞ্জগুলো মূলধারার গণমাধ্যম কিন্তু এখন মোকাবেলা করছে। এই নতুনটা নিয়ে আমি একটুখানি জানতে চাই যে নীতি নৈতিকতা, দায়িত্বশীলতা কিংবা মেইনস্ট্রিম মিডিয়ার যে একটা ধারা রয়েছে, সেটা বজায় রেখেও কিভাবে দর্শকপ্রিয় হতে পারি আমরা দেখেছি এখন মানুষ আসলে টেলিভিশনের খবর অত না দেখে যে অনলাইন আসলে কি আছে, সেটা অনলাইনে অ্যাভেলেবিলিটিও একটা কারণ আছে এটার, কিন্তু তারপরেও দর্শকপ্রিয়তা টেলিভিশনে ফিরিয়ে আনা কিংবা আমাদের উপর ভরসা করার জায়গাটা কিভাবে আরো ফিরিয়ে আনতে পারি? ডক্টর শামীম রেজা। দেখেন, আমার কাছে প্রথম যেটা মনে হয় সেটা হলো আপনি জোর করে কাউকে কিছু আসলে যদি আপনি অন্যভাবে না নেন, শব্দটা কাউকে গেলানো খুব কঠিন। অনেকটা সেই পুরনো প্রবাদের মতো যে আমাকে পানির কাছে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু পানি খাওয়াতে পারবেন কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জের কাজ। সবাই যদি একই ধারায় চলে তাহলে তো কোনো বৈচিত্র্য থাকে না। অনুষ্ঠানের বৈচিত্র্য যদি না থাকে, সংবাদ পরিবেশনের বৈচিত্র্য যদি না থাকে, আপনি ধরুন কৃষি অনুষ্ঠান, এই চ্যানেলও কৃষিতে একটা অগ্রগামী প্রতিষ্ঠান, সবাই যদি কৃষি নিয়ে অনুষ্ঠান করে এবং সেই কৃষি অনুষ্ঠানে কোনো বৈচিত্র্য না থাকে তাহলে তো কেউ দেখবে না। আপনি একটা রাজনৈতিক সংবাদ দিচ্ছেন, সেই সংবাদে যে আলোচনাটা বারবার করছি, যদি বস্তুনিষ্ঠতার জায়গা না থাকে, নতুন কোনো দৃষ্টিভঙ্গি খুঁজে বের করার প্রচেষ্টা না থাকে এবং সেটা যদি ওই স্থাপকতার মধ্যেই চলে যায়, তাহলে আপনার চ্যানেলে সে সংবাদ আমি দেখবো কেন? আপনি যত ক্ষমতাবান হন, ধরে নিই যে চ্যানেলের যারা বিনিয়োগকারী তার অত্যন্ত প্রভাবশালী, সেখানে কি জোর করে আপনি আমাকে, মাসরুজ্জামানকে কিংবা রনিকে এই অনুষ্ঠান দেখাতে পারবেন? এই অনুষ্ঠানকে বিশ্বাস করাতে পারবেন? আমার কাছে প্রথম হচ্ছে বিশ্বাসযোগ্যতা। সারা পৃথিবীতে বড় বড়
এই মুহূর্তে অনুসন্ধান হয় যে গণমাধ্যমের উপরে মানুষের বিশ্বাস কতটুকু। আপনি জানেন রয়টার ইনস্টিটিউট প্রতি বছর বড় মাপের কাজ সেখানে করেন। আমরা অনেকবার বলেছি যে আমরা এরকম একটা করতে পারি কিনা। এখন হয়তো যারা চ্যানেলে পত্রিকা আছেন তারা হয়তো ওইভাবে আগ্রহী হন না অনেক সময়, যে আমার উপর আবার আস্থা কমে যাবে কিনা। মনে হয় না সেটা কমে যাবে। আস্থার জায়গাটা দেখতে হবে যে আমার সংবাদে জন আস্থা আছে কিনা, আমি যে সংবাদটা দিলাম জনগণের কণ্ঠস্বর সেখানে প্রতিফলিত হয় কিনা। আজকের অনিরা জোর গলায় যে কথা বলতে পারছেন, আমরা একটু মিনমিনে কণ্ঠে বলি যে হ্যাঁ আমি তো বলেছিলাম ভাই অমুকের কথা, ও না আমার কথা শোনেনি। আসাদ বিন রনি, এখন কি চাই আজকের আয়োজন? সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে কেমন করে দেখতে চান আপনারা, আপনি? আসলে সংবাদ মাধ্যমকে মানুষ মনে করে রাষ্ট্র বা সমাজের দর্পণ হিসাবে। তো আসলে মানুষ সেই দর্পণটা দেখতে চায়। এবং সর্বোপরি যে স্যার একটা কথা বলো যে আত্ম অনুশোচনা হওয়া উচিত, যে সংবাদ মাধ্যমের প্রতি মানুষের যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, আস্থার যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটকে সংবাদ মাধ্যমকেই ফিরিয়ে আনতে হবে। কারণ এখানে এসে তো আমরা আন্দোলনকারীরা কাজ করব না, এখানে সাংবাদিকরাই তার কাজ করতে হবে। সে জায়গা থেকে যদি সামনের দিনে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে, এবং দেখবেন যে বিগত দিনগুলোতে মানে আস্থার যে ঘাটতিগুলো ঘটেছে এর অনেকগুলো কারণ মানে বিদ্যমান আছে, এলিমেন্ট বিদ্যমান আছে। সেইগুলো আইডেন্টিফাই করতে হবে যেই এলিমেন্টগুলোর জন্য আপনার সংবাদের প্রতি মানুষের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এই এলিমেন্টগুলো আরেকটা কারণ হলো, আপনি যদি স্পষ্ট দেখেন যে বিগত দিনের যে আমাদের স্বৈরাচারী শাসক ছিল তার প্রেস কনফারেন্সগুলোতে কীরকমভাবে নির্লজ্জভাবে সাংবাদিকরা চাটুকারিতা এবং দালালি করতো। মানে মানে গুণগানের একটা লেভেল থাকে, তারা কোনো লেভেলই থাকতো না আর কি। মানে যতটা সম্ভব চাটুকারিতা করা যায় সেই জায়গায় আমরা একটা প্রতিযোগিতা দেখতাম আসলে কার থেকে কে বেশি করতে পারে। তো এই ধরনের কার্যক্রম থেকে আমার মনে হয় সামনের দিনগুলোতে এই যে ভুলগুলো তারা করেছে, এই ভুলগুলো থেকে তাদের শিক্ষা নিতে হবে। মীর মাসরুজ্জামান, আপনাকে দিয়ে শেষ করব নিশ্চয়ই। কিভাবে আমরা আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি, কিভাবে আরও দায়িত্বশীল কাজ করতে পারি গণমাধ্যম কর্মীরা কিংবা গণমাধ্যমগুলো? প্রথমে আমি বলি যে ওই যে আশাহত হওয়ার কথা যেটি এই যে তরুণ সমাজের প্রতিনিধি বলছেন, দর্শকরা বলছেন, এটা তাদের অধিকার, তারা আশা করেন, তাদের জন্যই আমরা গণমাধ্যম মানে গণমানুষের মাধ্যম। তো গণমাধ্যম আশাহত হলে এটা আমরা তখন আত্মদহনে ভুগি, কারণ আমাদের কাজই হচ্ছে তাদের আশাটা পূরণ করে। এটা আমরা নিজেরাই তো বলি যে মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের কথা বলা গণমাধ্যমের কাজ। তো সেরকম যে কোনো কিছু ঘটলে একজন সংবাদকর্মী হিসেবে আমি নিশ্চয়ই তার জন্য অনুতপ্ত যে আমরা পারছি না বা পারিনি। তো এটা আমরা পারতে চাই, এটা আমাদের পেশাগত দায়, পেশাগত প্রতিশ্রুতি। আমরা সাংবাদিকতার ছাত্র, আমরা সাংবাদিকতায় পেশায় এসেছি নীতি নৈতিকতা বজায় রেখে পেশাদারির সঙ্গে মানুষের জন্য কাজ করতে। এই পেশাটি আমরা পছন্দ করে বেছে নিয়েছি মানুষের জন্য। তো কাজেই যদি না পারি এর মধ্যে আমার তৃপ্তির কোনো কিছু নেই, এটা আমারও অতৃপ্তি, আমার নিজেরই এটা একটা কি বলে হতাশার জায়গা তৈরি করে যে আমি কেন পারছি না। তো এটা নিশ্চয়ই আমরা যুগের সঙ্গে, মানুষের সঙ্গে আরও বেশি সম্পর্ক, যেটি বলেছেন যে গ্যাপ কমানো, যুগের সঙ্গে, মানুষের সঙ্গে, সময়ের সঙ্গে আরও বেশি দূরত্ব কমিয়ে আরও বেশি জনঘনিষ্ঠ হয়ে জনস্বার্থ সাংবাদিকতা করতে পারা, যেটি বলেছে যে বটম আপ ইনফরমেশনটাকে প্রভাবিত করা। আমরা তো মূলত বেশিরভাগ ইনফরমেশন টপ ডাউন যায়, উপর থেকে নিচের দিকে যায়, কিন্তু নিচের দিকের কথা, সাধারণ মানুষের কথা বেশি গণমাধ্যমে তুলে আনা, গণমাধ্যমকে সত্যিকার অর্থে মানুষের কণ্ঠস্বর এবং মানুষের পক্ষে ওয়াচডগ হিসেবে ব্যবহার করা, যেটি বলছেন যে রাষ্ট্রের পাহারাদার হবে গণমাধ্যম, সেখানে যেন কোনো অসঙ্গতি না থাকে। এটা গণমাধ্যমের ম্যান্ডেট, যে কোনো সংবাদকর্মীর ম্যান্ডেট। কিন্তু এই ম্যান্ডেটটি পালনে আমি বলি যে আমার নিজের দোষের কারণে, কিছু নিশ্চয়ই নিজের দোষের কারণে, কিছু সীমাবদ্ধতার কারণে, কিছু আবার অজ্ঞতার কারণেও আমরা এগুলো পারি না ঠিক মতো। আমরা চাইবো যে এগুলো দূর করে আমরা এগিয়ে যেতে চাইবো, যেহেতু ভবিষ্যৎমুখী কথা বলছে এটি একটি। তো সেজন্য যেটি দরকার সেটি নতুন চিন্তা, নতুন ধরনের প্রশিক্ষণ, নতুন ধরনের শিক্ষা এই গণমাধ্যম জগতের জন্য প্রয়োজন। আরেকটা হচ্ছে গণমাধ্যম সাধারণ মানুষের পাশে থাকবে, আবার সাধারণ মানুষও যেন গণমানুষের পাশে থাকে, তাহলে গণমানুষের শক্তিটা অনেক বেড়ে যাবে। গণমাধ্যম আমার কথা বলছে না, বলতে পারছে না বলে আমি যদি কেবল গণমাধ্যমের প্রতি আক্রমণাত্মক হই, তাহলে গণমাধ্যমের শক্তি বরং কমে যাবে।
সাধারণ মানুষ যদি গণমাধ্যমকে প্রয়োজনীয় পরামর্শ দেয়, আর গণমাধ্যম কোনো বিপদে পড়লে যদি সাধারণ মানুষ এগিয়ে আসে, এই যে সাংবাদিক হত্যাগুলোর বিচার হচ্ছে না, সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়, এরকম সময় যদি আমরা গণমানুষকে অনেক বেশি পাশে পাই, তাহলে বরং গণমাধ্যম আরো বেশি এগিয়ে, সম্পর্কটা বৈরিতার নয়, সম্পর্কটা বন্ধুত্বের, সম্পর্কটা পারস্পরিক সহযোগিতার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে। সমাজে যদি আমরা সুশাসন এবং নীতি স্থাপন করতে চাই, তাহলে গণমাধ্যমের যে স্বচ্ছতা তার কোনো বিকল্প নেই। জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ করে আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা আরও বেশি দায়িত্বশীল হবেন, বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরকে উপহার দেবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে।